প্রবাবিলিটি রয়েছে 30 তারিখ নোটিফিকেশন বেরোবে। একদম মাসের শেষের দিকে। হ্যাঁ ম্যাম টেক্সট বইগুলো আমাদের কখন হবে? টেক্সট বইগুলো আমি ক্রিয়াপদ যেটা আজকে করাবো, আমরা এইটুকু সকলে জানি যে ক্রিয়াপদ কাকে বলে। মূলত কোনো কিছু কাজ করাকে ক্রিয়াপদ, ঠিক আছে, কোনো কিছু কাজ করা, যে সকল পদের দ্বারা কাজ করাটাকে বোঝাচ্ছে তাকে আমরা বলছি ক্রিয়াপদ। এটা আমরা সবাই জানি। এবার মূল বিষয়টা হচ্ছে এইখানে এটা করতে গেলে যেটা দরকার সেটা হলো ক্রিয়াপদটা কোথা থেকে এসেছে। ক্রিয়াপদটা এসেছে অ্যাট ফার্স্ট যদি আমি বলি ধাতু, ঠিক আছে, ধাতু যেটা হচ্ছে ধাতু ইনক্লুডিং হচ্ছে বিভক্তি, ধাতুর সঙ্গে বিভক্তি যুক্ত করে তবেই আমরা কিন্তু ক্রিয়াপদটা পাচ্ছি। এবার ধাতু কোত্থেকে এলো? এই ক্রিয়াপদের যেটা মূল অংশ, ক্রিয়াপদের যেটা মূল অংশ সেটাকেই বলা হচ্ছে ধাতু। ক্রিয়াপদের যেটা মূল অংশ সেটাকেই বলা হচ্ছে ধাতু। তাহলে ধাতুর সঙ্গে যখন বিভক্তিটা যুক্ত হচ্ছে তখনই কিন্তু সেটা ওই ক্রিয়া বিভক্তিগুলো যখন যুক্ত হচ্ছে, ক্রিয়া বিভক্তিগুলো যখন যুক্ত হচ্ছে তখনই কিন্তু আসল ক্রিয়াপদটা তৈরি হচ্ছে। আর যে পদটাকে আমরা বলছি যে এই পদটা হচ্ছে একটা কাজ করা বোঝাচ্ছে। যেমন যদি আমি বলি পড়া করো, তাহলে পড়া, পড় এটা মূল ধাতু, এর সঙ্গে আ পড়া। এবার যদি আমি বলি যে সে পড়িতেছিল, সেটা তো সর্বনাম পদ, এটা কিছু বলার। পড়িতেছিল পর হচ্ছে ধাতুটা, মেন ধাতুটা হলো পর, প্লাস হচ্ছে তে ছিল। ভালো করে বোঝো এই জায়গাটা, যেখানে আটকাবে বারবার বলবি। তে ছিলটা কিন্তু হচ্ছে বিভক্তি, এই তে ছিলটা কিন্তু হলো বিভক্তি। তাহলে পড়িতেছিল, তে ছিল হলো বিভক্তি, এই পর মূল ধাতু ইনক্লুডিং বিভক্তি দুটো যুক্ত হয়ে তবেই কিন্তু এটা পড়িতেছিল, অর্থাৎ তবেই এটা কি হচ্ছে না, তবেই এটা ক্রিয়াপদের কাজ করছে, তবেই এটা ক্রিয়াপদের কাজ করছে। আচ্ছা এবারে হলো এগুলো, যেমন হচ্ছে খেলিবে, খেল, খেলটা হচ্ছে মূল ধাতু, খেলিবে খেলটা হচ্ছে মূল ধাতু, ইনক্লুডিং হচ্ছে ইবে, ইবেটা হচ্ছে বিভক্তি, এই ইবেটা হলো তবে কিন্তু এটা হবে খেলিবে। এবার ক্রিয়াপদের কি করব আমরা? ক্রিয়াপদের বিভাগ, শ্রেণী বিভাগগুলো করব। ক্রিয়াপদের যে শ্রেণী বিভাগ সেটা পড়তে গিয়ে আগে বলবো যে কোথায় বসছে। প্রথমে আমরা ক্রিয়াপদের অবস্থান অনুযায়ী ক্রিয়াপদকে দুই ভাগে ভাগ করব। তাহলে অবস্থান অনুযায়ী ক্রিয়াপদকে কয় ভাগে ভাগ করা যায়? দুই ভাগে ভাগ করা যায়। অবস্থান অনুযায়ী কিভাবে? একটা হলো সমাপিকা ক্রিয়া, অসমাপিকা ক্রিয়া, দুটো ভাগ হলো। এবার ব্যাপারটা হচ্ছে যেহেতু অবস্থান মানে ক্রিয়াটা কোথায় বসেছে। ম্যাম আজকে স্ক্রিন শেয়ার করবেন না? স্ক্রিন শেয়ার করিনি, করেছি তো। হ্যাঁ ম্যাম করেছেন তো। হ্যাঁ ম্যাম করেছেন। ও ম্যাম দেখতে পাচ্ছি না তো। তাহলে একবার তুমি কেটে জয়েন করো, যদি না হয় তারপর আমি দেখছি। তোমার তাহলে নেটওয়ার্কে কোনো সমস্যা আছে, একবার কেটে জয়েন করো।
হ্যাঁ, যেটা বলছিলাম যে অবস্থান অনুযায়ী এই যে আমরা ক্রিয়াটাকে দুভাগে ভাগ করছি, অর্থাৎ ক্রিয়াপদটা কোথায় বসেছে তার বেসিসে আমরা বলছি। তাহলে ফার্স্টে যদি আমি বলি যে সমাপিকা ক্রিয়া, যখন আমাদের সমাপিকা ক্রিয়া আমরা করব, আমাদের মাথায় রাখতে হবে এই ক্রিয়াপদ সবসময় বাক্যের শেষে বসে। ফার্স্ট হলো বাক্যের শেষে বসবে সমাপিকা ক্রিয়া, 1 নম্বর। 2 নম্বর, মিউট করো। 2 নম্বর হচ্ছে যে সমাপিকা ক্রিয়া বাক্যের শেষে বসে। আরেকটা হলো বাক্যের অর্থ, এই ক্রিয়াপদটা যদি না বসে তাহলে বাক্যের অর্থ সম্পূর্ণ হবে না, অর্থাৎ সমাপিকা ক্রিয়া বাক্যের অর্থকে সম্পূর্ণ করে। যদি আমরা দেখি যে এই সমাপিকা ক্রিয়াটা বাক্যের মধ্যে নেই, তাহলে বাক্যটার অর্থ সম্পূর্ণ হবে না। তাই জন্য এটা আমাদেরকে মাথায় রাখতেই হবে যে এই সমাপিকা ক্রিয়া অলওয়েজ বাক্যের অর্থটাকে সম্পূর্ণ করে। এই সমাপিকা ক্রিয়া অলওয়েজ কি করছে না, বাক্যের অর্থকে সম্পূর্ণ করছে। এবার হচ্ছে আমরা উদাহরণগুলো দেখি, যেমন যাইলো, খাইলো, খাইবো, যাইবো, এইগুলো। যেমন সীতা রামের সঙ্গে বনে গমন করিয়াছিলেন। আমি যদি বলি যে সীতা রামের সঙ্গে বনে গমন, এই অবধি যদি রেখে দিই, করিয়াছিলেনটা যদি না দিই, তাহলে কি বাক্যর অর্থ সম্পূর্ণ হবে? হবে না। এই করিয়াছিলেন এই ক্রিয়াপদটা বাক্যের শেষে বসেছে এবং সম্পূর্ণ বাক্যের অর্থটাকে সম্পূর্ণ করেছে, বাক্যের সমগ্র বাক্যের অর্থটাকে সম্পূর্ণ করেছে। তাই জন্যই এটা হয়েছে সমাপিকা ক্রিয়া। তাই জন্যই এটা হয়েছে সমাপিকা ক্রিয়া। আগে আমরা অবস্থান কতগুলো পড়ে নিই, তারপর যেটা কঠিন, যেটা ধাতুর সঙ্গে রিলেটেড সেটা পড়ব। তাহলে সমাপিকা ক্রিয়া যা বাক্যের শেষে বসে, 1 নম্বর শর্ত। 2, বাক্যের অর্থকে সম্পূর্ণ করে। আর এই ধরনের এখানে মূলত ইয়াছে, ইলো, এই বিভক্তিগুলো যুক্ত হয়। সমাপিকা ক্রিয়ার সঙ্গে ইয়াছে, ইলো, পড়িয়াছে, পড়িয়াছিল, খাইলো, যাইলো, খাইবে, যাইবে, ইবে, এই ধরনের বিভক্তিগুলো যুক্ত করা হয়। সমাপিকা ক্রিয়াকে আরেকটা নামেও আমরা চিনি। সমাপিকা ক্রিয়া মূলত বিধেয়, বাক্যের তো দুটো অংশ থাকে, একটা উদ্দেশ্য, একটা বিধেয়। তো এইটা বিধেয় অংশে বসে। সমাপিকা ক্রিয়া বিধেয় অংশে বসে বলে একে বিধেয় ক্রিয়া বলা হয়। একে বিধেয় ক্রিয়া বলা হয়। তাহলে সমাপিকা ক্রিয়া বাক্যের বিধেয় অংশে বসে, তাই একে বিধেয় ক্রিয়াও বলা হয়। এবারে আমরা উদাহরণগুলো পড়ি। যেমন যদি আমি বলি যে বাঁধনে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায়, বাঁধনে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায়। আমি একটু কঠিন বলছি, আচ্ছা ঠিক আছে, একটু সহজগুলো আগে বলি। এক হচ্ছে যে আজ আমি বইটি পড়বো, এই যে পড়বো, আজ আমি বইটি যদি বলি তাহলে কি বাক্যের অর্থ সম্পূর্ণ হলো? হলো না। আজ আমি বইটি পড়বো যদি বলি তাহলে বাক্যের অর্থটা সম্পূর্ণ হচ্ছে। কাল ছাত্ররা আসবে, আসবে বাক্যের অর্থটাকে সম্পূর্ণ করেছে। অনেকক্ষণ হলো বৃষ্টি ধরেছে, ধরেছে বাক্যের অর্থটা সম্পূর্ণ করেছে। অনেক দিন ধরে ভাবছি লিখবো, লিখবো বাক্যের অর্থটা সম্পূর্ণ করেছে। এবার আমি একটু কঠিনটা বলি যে বাঁধনে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায়। হ্যাঁ, কি
আরেকবার বলুন ম্যাম। বাঁধনে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায়, লিখে দিয়েছি। বাঁধনে পাহারায়। তোমাকে নিবিড় বনস্পতির নিবিড় পাহারায়। পাহাড়ায়। হ্যাঁ, এখানে হচ্ছে যে একদম আরেকটা হলো বাঁধনে বাঁধবে, যেটা হ্যাঁ পাহাড়ায় হবে, এখানে উত্তর পাহাড়ায়। ম্যাম মাঝে মাঝে স্ক্রিন দেখতে পাচ্ছি আর মাঝে মাঝে উধাও হয়ে যাচ্ছে। এটা নেটওয়ার্ক ইস্যু হচ্ছে তোমার, কোনোভাবে তোমার নেটওয়ার্কে কোনো সমস্যা হচ্ছে। আচ্ছা, এবার আমি বলি যে স্রষ্টা, পরেরটা বলছি, স্রষ্টা নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত। স্রষ্টা নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত। নতুন সৃষ্টিকে করছিলেন তো সমাপিকা হবে। হ্যাঁ, করছিলেন বিধ্বস্ত। ম্যাম গো আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। এটা করছিলেন, করছিলেন হবে, ইয়েস করছিলেন। এবারে তো চলে গেল, হ্যাঁ এবারে এলো। আমি তো ওটা দিয়েছি। ম্যাম শুধু আপনার ছবিটা দেখা যাচ্ছে। তাহলে তোমার নেটওয়ার্কে কোনো সমস্যা আছে, আমি তো দিয়ে দিয়েছি আবার করে। সবার এসছে তো? হ্যাঁ 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 ম্যাম এবার এসছে। দেখা যাচ্ছে। হুম, আসলে নেটওয়ার্কটা প্রবলেম হলে তখন দেখছি স্ক্রিনটা দেখা যাচ্ছে না। একদম। এটা গেল তাহলে সমাপিকা ক্রিয়া। আচ্ছা, এবার হচ্ছে অসমাপিকা ক্রিয়া। সব জায়গায় বৃষ্টি হচ্ছে তো, হতে পারে এরকম হচ্ছে, রেকর্ডিং যখন তো দিয়ে দেবো, অসুবিধা হবে। আচ্ছা, এবার আসি অসমাপিকা ক্রিয়া। অসমাপিকা ক্রিয়া সব সময় বাক্যের মাঝখানে বসবে আর বাক্যের অর্থটাকে সম্পূর্ণ করবে না। অসমাপিকা ক্রিয়া অলওয়েজ বাক্যের মাঝখানে বসবে আর বাক্যের অর্থকে সম্পূর্ণ করবে না। বাক্যের অর্থকে সম্পূর্ণ করবে না। যেমন ওই যে খাইতে, খাইলে, যাইলে, যাইতে, লিখিয়া, ভুলিয়া, এইগুলো উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। বাড়ি ফিরিয়া আমি তাহার সহিত দেখা করিলাম। আমাকে বলো এই বাক্যটার মধ্যে, এই যে বাড়ি ফিরিয়া আমি তাহার সহিত দেখা করিলাম, এই পুরো বাক্যটার মধ্যে কোনটা সমাপিকা কোনটা অসমাপিকা? ফিরিয়াটা অসমাপিকা আর দেখা করিতাম হচ্ছে সমাপিকা। হ্যাঁ, বাড়ি ফিরিয়া যদি শুধুমাত্র এই কথাটা বলে দিই তাহলে বাক্যের অর্থটা কোনো মতেই সম্পূর্ণ হচ্ছে না, আর এই ফিরিয়াটা বাক্যের মাঝখানে বসছে, তাই জন্য এটা হবে অসমাপিকা। আর বাড়ি ফিরিয়া আমি তাহার সহিত দেখা করিলাম, দেখা করিলাম এইটা হচ্ছে, করিলামটা হচ্ছে সমাপিকা ক্রিয়া, বাক্যের শেষে বসেছে, বাক্যের অর্থকে সম্পূর্ণ করেছে। পরেরটা বলে পীড়িত মানুষটিকে সাহায্য করিতে আসিয়াছি। তাহলে এখানে কোনটা সমাপিকা আর কোনটা অসমাপিকা? করিতেটা অসমাপিকা হবে আর আসিয়াছি সমাপিকা। পীড়িত মানুষটিকে পীড়িত মানুষটিকে অসমাপিকা ক্রিয়া। সাহায্য করতে আসিয়াছিলেন। মানুষ কি কখনো মানুষটিকে অসমাপিকা? কখনো ক্রিয়া হয় কি করে? মানুষটিকে, মানুষ তো কখনো অসমাপিকা ক্রিয়া হয় না, মানুষ তো বিশেষ্য পদ। পীড়িত। হ্যাঁ, পীড়িত মানুষ, শুধু পীড়িত। পীড়িত, পীড়িত তো বিশেষণ। পীড়িত তো কোনো বিশেষণ। যেহেতু আমি বলেছি মাঝখানে, ওই জন্য তোমরা এটা ধরেছো না। এখানে আগে দেখতে হবে ক্রিয়াপদ কোনটা। এখানে ক্রিয়াপদ দুটো আছে, যে পীড়িত মানুষটিকে সাহায্য করিতে, করিতে যদি আমি বলি তাহলে এটা বাক্যের মাঝখানে বসেছে এবং বাক্যটার অর্থটাকে অসম্পূর্ণ করেছে। যে ক্রিয়াপদ বাক্যের অর্থকে অসম্পূর্ণ করবে সেটাই অসমাপিকা ক্রিয়া। যে ক্রিয়াপদ বাক্যের অর্থকে অসম্পূর্ণ করবে সেটাই হলো অসমাপিকা ক্রিয়া। দেখো, পীড়িত মানুষটিকে সাহায্য করিতে যদি আমি এইটুকু বলি, এটা বাক্যের অর্থটা সম্পূর্ণ করেছে?
না। তাহলে সেই কারণেই এটা অসমাপিকা ক্রিয়া। পরিতের নিচে দাগ দাও, ওটা অসমাপিকা ক্রিয়া। আর আসিয়াছি হচ্ছে সমাপিকা ক্রিয়া। ওকে। আসিয়াছি হচ্ছে সমাপিকা ক্রিয়া। উদাহরণ দিচ্ছি আমি। তারপরে হচ্ছে যেমন আমি বাড়ি এসে তোমাকে দেখলাম, প্রিয়াঙ্কা বাদ দিয়ে অন্যরা বল। আমি বাড়ি এসে তোমাকে দেখলাম, তাহলে এখানে সমাপিকা কোনটা, অসমাপিকা কোনটা? আমি বাড়ি এসে তোমাকে, তোমাকে পর্যন্ত অসমাপিকা। না, আর দেখলাম মানলাম যেটা, সেটা সমাপিকা। বাড়ি এসেটা অসমাপিকা, ইয়েস, আর দেখলাম বাড়ি সমাপিকা। এসে অসমাপিকা। এসে, এসেটা হলো অসমাপিকা, এক্স্যাক্টলি। আর দেখলামটা সমাপিকা, এটা ঠিক বলেছো। খেয়াল রাখতে হবে যে কোনটা ক্রিয়াপদ। এই যে তোমাকে বলে দিয়েছো, যখন কোনো বাক্যের মধ্যে আমরা দেখবো, একটু পরেই দেখবো, কাকে বা কি দিয়ে প্রশ্ন করছি, সেটা কিন্তু কর্মপদ। কাকে বা কি দিয়ে যখন আমরা প্রশ্ন করব, সেটা হচ্ছে কর্ম, ঠিক আছে? কর্ম সেটা, সেটা কোনো মতেই ক্রিয়া নয়। এই তোমাকেটা হলো কাকে দিয়ে প্রশ্ন করেছে, কাকে দেখেছে, তো সেটা হচ্ছে অলওয়েজ কর্ম, ঠিক আছে? সেটা হচ্ছে অলওয়েজ কর্ম, তাই জন্য ওটা হবে না। আচ্ছা, শিকারী বনে গিয়ে তীর দিয়ে বাঘ মেরেছেন। সমীর বলো যে শিকারী বনে গিয়ে তীর দিয়ে বাঘ মেরেছেন, কি হবে? গিয়েটা অসমাপিকা হবে আর মেরেছেটা সমাপিকা। প্রিয়াঙ্কা তোমরা বলো না, পারছে না যে, একটু বলতে দাও। আচ্ছা, পরেরটা বল। মানুষটিকে সাহায্য করিতে আসিয়াছি। মানুষটিকে সাহায্য করিতে আসিয়াছি। এখানে মানুষটিকে অসমাপিকা। মানুষটিকে সাহায্য, এটা হচ্ছে গিয়ে অসমাপিকা ক্রিয়া। আর করিতে আসিয়াছি সমাপিকা ক্রিয়া। আসিয়াছিটা হচ্ছে সমাপিকা ক্রিয়া। আর হ্যাঁ। এর মধ্যে বাদ বাকি এই যেটুকু বাকি থাকলো, এইটার মধ্যে ক্রিয়াপদ কোনটা? সাহায্য। সাহায্য। ক্রিয়াপদ। সাহায্য করিতে, করিতে, সাহায্য করিতে, হ্যাঁ। ক্রিয়াপদ, ঠিক আছে? ওটাকে মেনশন করতে হবে, বারবার পড়তে হবে। করিতেটা, করিতে, যেতে, খেতে, কাজ করতে, এইগুলো হচ্ছে ক্রিয়াপদ। পড়তে, খেলতে, এগুলো হলো ক্রিয়াপদ। আচ্ছা, এবার হচ্ছে তাহলে এটা হচ্ছে সমাপিকা ক্রিয়া আর অসমাপিকা ক্রিয়া। এবারে আসি যেটা বলছিলাম, সকর্ম ক্রিয়া বা সকর্মিকা ক্রিয়া আর অকর্ম ক্রিয়া, এই দুটো জিনিস বুঝবো আগে। প্রথমত, বাক্যের মধ্যে ক্রিয়াপদের সঙ্গে অন্য পদের যে সম্পর্ক আছে, তার সেই অনুযায়ী ক্রিয়াপদকে দুটো ভাগে ভাগ করা যায়। বাক্যের মধ্যে ক্রিয়াপদের সঙ্গে অন্য পদের সম্পর্ক বোঝাতে ক্রিয়াপদকে দুটো ভাগে ভাগ করা যায়। নাম্বার 1, সকর্মক বা সকর্মিকা ক্রিয়া। অর্থাৎ কি? প্রথমেই একটা কথা বললাম একটু আগে, যে বাক্যের মধ্যে যদি কি বা কাকে দিয়ে প্রশ্ন করা হয়, যে উত্তর পাওয়া যাবে, যে উত্তর পাবো, সেটাকে আমরা বলছি কর্মপদ। যে উত্তর পাবো তাকে আমরা বলছি কর্মপদ। তাহলে যদি আমি এখানে আগে বলি যে সে ভাত খায়, সে ভাত খায়, আমাকে বলো এইখানে কর্মপদ কোনটা? খায়। এক্ষুনি কি বললাম? বললাম যে বাক্যের মধ্যে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে, তাহলে সে ভাত খায়, প্রশ্ন হচ্ছে কি খায়? ভাত খায়। তাহলে ভাতটাই হবে কর্মপদ। ও, আর খায়টা হচ্ছে ক্রিয়াপদ।
তাহলে যে বাক্যের মধ্যে ক্রিয়া এবং কর্ম দুটোই আছে তাকে সকর্মক ক্রিয়া বলা হয় বা সকর্মিকা ক্রিয়া বলা হয়। যে বাক্যের মধ্যে কর্ম এবং ক্রিয়া দুটোই আছে তাকে সকর্মক ক্রিয়া বলা হয়। আর যে বাক্যের মধ্যে শুধু ক্রিয়াপদ আছে, কর্ম নেই, তাকে আমরা অকর্মক ক্রিয়া বলি। যেমন বাঙালিরা ভাত খায়, এখানে কর্মপদ কোনটা? বলো দেখি। বাঙালিরা ভাত খায়, এখানের মধ্যে এখানে কোনটা কর্মপদ? কোনটা? ভাত। ইয়েস, ভাত। তাহলে ভাত যদি হয় তাহলে এখানে আর খাওয়াটা হচ্ছে ক্রিয়া, তাহলে এখানে কর্ম আর ক্রিয়া দুটোই আছে, তাই জন্য এটাকে বলা হচ্ছে সকর্ম। আর যদি আমি বলি যে সে পড়ে, এখানে কোনো কর্ম নেই, পড়েটা শুধুমাত্র ক্রিয়া। সে পড়ে, সে ঘুমায়, শুধুমাত্র ক্রিয়া, এখানে কোনো কর্ম নেই, তাহলে এটা হবে অকর্মিকা বা অকর্মক ক্রিয়া। এটা হচ্ছে অকর্মক বা অকর্মিকা ক্রিয়া। বোঝা গেল? এবার আমি একটা যদি উদাহরণ দিই, দিয়ে যদি বলি যে একটা উদাহরণ দিয়ে বলবো যে কোনটা এখানে সকর্মক, তোমরা আমাকে বলবে যে ক্রিয়াটা কি ক্রিয়া, সকর্মক, অকর্মক, কোনটা। ঠিক আছে? আচ্ছা বলো যে এখানে হচ্ছে ওই যে বাবা ছেলেকে গল্প বলছেন, এটা কি হবে? ম্যাম আমরা কি বলবো? হ্যাঁ হ্যাঁ বলো। হ্যাঁ, এটা সকর্মক হবে। সকর্মক হবে, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা যদি বলি সে লিখবে তোমাকে চিঠি রাগিনীর আবছায়ায় বসে, লিখে দিচ্ছি। এটাও সকর্মক হবে। সে লিখবে, হ্যাঁ ঠিকই বলেছো, তোমাকে চিঠি রাগিনীর আবছায়ায় বসে। এবার দেখো এখানে একটা মজাদার ব্যাপার আছে। একটু আগে আমি বললাম যে বাবা ছেলেকে গল্প বলছেন, তাহলে বাবা, এখানে আগে কর্মপদটা বের করি, কারণ এখানে বলছেনটা হলো ক্রিয়া। এটা আমরা বুঝতে পেরেছি যে এখানে বলছেনটা হচ্ছে ক্রিয়া, ভালো কথা। এবার বাবা কি বলছেন? গল্প। গল্পটা এখানে কর্ম, তার কারণ এটা কি দিয়ে প্রশ্ন করেছে। আমি বলেছি বাক্যে কি বা কাকে এই দুটো দিয়েই যদি প্রশ্ন করা হয় তাহলে সেটা হবে কর্মপদ। এবার বাবা যে গল্প বলছেন, কাকে বলছেন? ছেলেকে বলছেন, তাহলে ছেলেও হচ্ছে কর্মপদ। এবার কর্মকে দুটো ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে মুখ্য কর্ম, একটা হলো গৌণ কর্ম। যখন বাক্যের মধ্যে কি দিয়ে প্রশ্ন করা হবে তাকে বলা হয় মুখ্য, আর যদি বাক্যের মধ্যে কাকে দিয়ে প্রশ্ন করা হয় তাকে বলা হবে গৌণ। তাহলে এখানে মুখ্য কর্ম কোনটা আর গৌণ কর্ম কোনটা, এবার সেটা আমার প্রশ্ন। কি দিয়ে প্রশ্ন করলে যে উত্তর হবে, কি বলছেন? গল্প। আর কাকে বলছেন? ছেলেকে। তাহলে এখানে মুখ্য কর্ম হবে গল্প, আর ছেলেকে বলছেন অর্থাৎ কাকে? ছেলেকে, তাই সেটা হবে গৌণ কর্ম। পরীক্ষায় বলে কোনটা মুখ্য আর কোনটা এখানে গৌণ, আসতে পারে, এগুলো এসেছে অলরেডি, প্রাইমারি টেটে এসেছে। ম্যাম এটা তো তাহলে দ্বিকর্ম ক্রিয়া হবে। একদম, এটা দ্বিকর্ম ক্রিয়া হবে। তাহলে যে বাক্যের মধ্যে দুটো কর্ম থাকবে এবং একটি ক্রিয়াপদ থাকবে তাকে আমরা দ্বিকর্মক ক্রিয়া বলবো। এই যে বাক্যের মধ্যে মুখ্য এবং গৌণ দুটো কর্মই থাকবে
এবং একটি ক্রিয়াপদ থাকবে, তাকে আমরা বলবো দ্বিকর্মক ক্রিয়া। যেমন একটু আগে এটা লিখলাম যে সে লিখবে তোমাকে চিঠি, এখানে চিঠি কি লিখবে? চিঠি। তাহলে চিঠি হচ্ছে কি দিয়ে প্রশ্ন করেছি, তাই এটা হলো মুখ্য কর্ম। আর কাকে লিখবে? তোমাকে লিখবে, তাহলে এটা হবে গৌণ কর্ম। তাহলে চিঠি মুখ্য কর্ম আর গৌণ কর্ম হচ্ছে তোমাকে। দুটো কর্ম রয়েছে, আর কি লিখবে? লিখবে হচ্ছে চিঠি, লেখাটা হলো ক্রিয়াপদ। আর রাগিনীর ছায়ায় বসে, ঠিক আছে, বসা লেখা এটা হলো ক্রিয়াপদ। ওকে, তাহলে এটা হচ্ছে দ্বিকর্মক ক্রিয়া। আবার যদি এইটা না থাকে, শুধুমাত্র লেখা থাকে সে লিখবে, তাহলে এটা কি ক্রিয়া হবে? অকর্মক ক্রিয়া। কর্মক্রিয়া, কারণ এখানে কোনো কর্মপদ নেই, তাই জন্য এটা হবে অকর্মক ক্রিয়া। তাহলে সমাপিকা ক্রিয়া, অসমাপিকা ক্রিয়া, সকর্মক ক্রিয়া, অকর্মক ক্রিয়া, চারটে পড়িয়েছি। আমার মনে হয় বাকিরা বুঝতে পেরেছে। সমীর, বুঝতে পেরেছো? ধারণাটা কি একটু ক্লিয়ার হলো? হ্যাঁ ম্যাম, মোটামুটি হয়েছে। আচ্ছা, আচ্ছা, ধরো এবার আমি বলছি যে কানন খোকনকে নাচাইতেছে। কানন খোকনকে নাচাইতেছে, এটা কি ক্রিয়াপদ? এটা গৌণ। খোকনকে নাচাইতেছে হবে প্রথমত সকর্মক ক্রিয়া, কারণ কর্ম গৌণ কর্ম। হ্যাঁ, কানন খোকনকে, কাকে নাচাইতেছে? খোকনকে, তাহলে কর্মও রয়েছে আবার নাচাইতেছে ক্রিয়াপদও রয়েছে। কানন খোকনকে নাচাইতেছে, তাহলে এখানে নাচাইতেছেটা হলো ক্রিয়াপদ, নাচ হচ্ছে মূল ধাতু, আর ইতেছে নাচাইতেছে এটা হচ্ছে বিভক্তি, তাই জন্য এটা হবে ক্রিয়াপদ। আর কাকে করছে? খোকনকে, তাহলে কাকে দিয়ে প্রশ্ন করলে সেটা হবে কর্মপদ, তাহলে কর্মও রয়েছে ক্রিয়াও রয়েছে, তাহলে হবে এটা সকর্ম ক্রিয়া। যদি বলি রমা দিব্যেন্দুকে ভাত খাওয়াইতেছে, কি হবে? রমা দিব্যেন্দুকে ভাত খাওয়াইতেছে, কি হবে? দ্বিকর্মক। একদম দ্বিকর্মক। শিশু হাসে, কি হবে? অকর্মক। অকর্মক, কারণ এখানে কোনো শিশু হাসে, এখানে হচ্ছে পুরোটাই অকর্মক, কারণ এখানে কোনো কর্ম নেই, শুধু ক্রিয়াপদটা রয়েছে, শুধু ক্রিয়া রয়েছে, তাই জন্য এটা হয়েছে অকর্মক। আর যেটা আরেকটা বললাম যে রমা দিব্যেন্দুকে ভাত খাওয়াইতেছে, খাওয়াইতেছে হচ্ছে ক্রিয়াপদ, ক্লিয়ার আশা করি। আর কি খাওয়াচ্ছে? ভাত। ভাতটা হলো কোন কর্ম বলো? এখানে মুখ্য কর্ম কোনটা, গৌণ কর্ম কোনটা? মুখ্য হচ্ছে ভাত আর গৌণ হচ্ছে দিব্যেন্দু। হ্যাঁ, মুখ্য হচ্ছে ভাত। কি দিয়ে প্রশ্ন করব? দেখবো কি খাওয়াচ্ছে, স্বাভাবিকভাবেই ভাত, ভাত হচ্ছে মুখ্য। আর কাকে খাওয়াচ্ছে? দিব্যেন্দুকে খাওয়াচ্ছে, কাকে দিয়ে প্রশ্ন করলে গৌণ। তাহলে তাহলে এটা হচ্ছে মুখ্য আর গৌণ কর্ম আলাদা আলাদা বললাম। এই মুখ্য গৌণ আলাদা, মানে সকর্মক ক্রিয়া, অকর্মক ক্রিয়া, আর সমাপিকা ক্রিয়া, অসমাপিকা ক্রিয়া। এই চারটে নিয়ে কোনো জায়গায় কোনো অসুবিধা আছে? না ম্যাম, ঠিক আছে। আছে তো? ঠিক আছে তো? আচ্ছা, বিভক্তি আর ধাতু আমি আলাদা করে পড়াবো, এখানে পড়াবো না। এবারে আমি যাই ক্রিয়াপদের আর যে শ্রেণী বিভাগগুলো রয়েছে, ক্রিয়াপদের আর যে শ্রেণী বিভাগগুলো রয়েছে সেগুলো হচ্ছে কি বলে? সেগুলোকে
তার রূপ বৈচিত্র্য অনুযায়ী, তার রূপ বৈচিত্র্য অনুযায়ী, ক্রিয়াপদের রূপ বৈচিত্র্য অনুযায়ী যে শ্রেণী বিভাগগুলো রয়েছে তাকে আমরা বলছি ক্রিয়াপদের প্রকারভেদ। আমরা এতক্ষণ পড়লাম দুটো, একটা হচ্ছে অন্য পদের সঙ্গে ক্রিয়াপদের কি সম্পর্ক তার বেসিসে একটা ভাগ পড়লাম যেটা সকর্মক আর অকর্মক, আর একটা পড়লাম অবস্থান অনুযায়ী যে ক্রিয়াপদটা কোথায় বসছে, একটা মাঝখানে একটা শেষে কোথায় বসেছে, সেই অনুযায়ী সমাপিকা আর অসমাপিকা। কাকে কোন প্রকারভেদ, মানে আমাদের এই ধরনের প্রশ্ন আসতে পারে যে অবস্থান অনুযায়ী ক্রিয়াপদকে কয় ভাগে ভাগ করা যায়, তখন যেন একটার ঘাড়ে অন্যটা না উঠে যায়, একদম মাথায় এগুলো রাখতে হবে পড়বার সময়। এই সপ্তাহে কিন্তু এক্সাম আছে, পুরো যেটা পড়াবো পুরোটা নেব সোমবার। আচ্ছা, এবারে আসি প্রকারভেদ। এই জায়গাটা পড়তে গেলে আমাদেরকে ধাতুটা পড়া উচিত, ঠিক আছে, কিন্তু ধাতুর ক্লাসটা আমি আলাদা করে নেব, কিন্তু এখনো আমি আলোচনা করব। ধাতুর ক্লাসটা আলাদা করে নিলেও এখন আমাকে আলোচনা করতে হবে কিছুটা হলে। আমরা এটুকু জানি যে ক্রিয়াপদের যেহেতু মূল অংশটা হচ্ছে ধাতু, ক্রিয়াপদের মূল অংশটা হচ্ছে যেহেতু ধাতু, তো সেই কারণে ধাতুর সঙ্গে বিভক্তি যুক্ত হলে তবেই সেটা ক্রিয়াপদ হয়। যখন ধাতুর সঙ্গে ক্রিয়াপদ যুক্ত হচ্ছে তাকে আমরা বলছি তবেই সেটা কিন্তু ক্রিয়াপদ হবে। এবার মৌলিক ক্রিয়া যে অংশটা সেটা হচ্ছে যে এটা ক্রিয়াপদের গঠন অনুযায়ী ভাগ করা যায়, অবস্থা অনুযায়ী ভাগ করা যায়, অন্যয় মানে সম্পর্ক সবগুলো অনুযায়ী ভাগ করা যায়। আচ্ছা, এবারে আসি যে মৌলিক ক্রিয়া কাকে বলে। সবার আগে আমাদেরকে জানতে হবে এই সেন্সে মৌলিক ধাতু কাকে বলে। এটা জানলে তবে আমরা ক্রিয়াটা জানতে পারবো। মৌলিক ধাতু কাকে বলবো না, যে ধাতুটাকে বিশ্লেষণ করা যায় না, যে ধাতুটাকে বিশ্লেষণ করা যায় না তাকে আমরা বলছি মৌলিক ধাতু। যে ধাতুকে আমরা বিশ্লেষণ করতে পারি না, ভাঙতে পারি না, তাকে আমরা বলছি যে এটা হচ্ছে, যে ধাতুটা স্বয়ং সিদ্ধ, নিজে, অন্য প্রকার কারোর ওপর কোনো ভরসা করে না, তাকে আমরা বলছি কি না মৌলিক ধাতু। এবার এই মৌলিক ধাতু যেগুলো রয়েছে সেগুলো সংস্কৃত বেশ কিছু ধাতু রয়েছে, আবার বাংলা ধাতুও রয়েছে। আমরা প্রত্যয় পড়তে গিয়ে দেখছিলাম না যে সংস্কৃত ধাতু কোনগুলো আর বাংলা ধাতু কোনগুলো। তো এক্ষেত্রে আমি বলবো যে সংস্কৃত যে ধাতুগুলো রয়েছে সেগুলো যেমন চল, চর, পর, তারপরে হচ্ছে ধরো লেক, জল, এগুলো আমি লিস্ট দিয়ে দেবো তোমাদের ধাতুর সাথে, যাতে তোমাদের একেবারে ওই জায়গাটাতে অসুবিধা না হয়। এখন আমি বলে দিচ্ছি মুখে, জল, পর, লিক, ঠিক আছে, লিক, তারপরে হচ্ছে চল, তারপরে হচ্ছে চর, তারপরে হচ্ছে ভজ, ভজ, খেল, এইগুলো হলো সংস্কৃত ধাতু। আবার সংস্কৃত ধাতু, আবার যেগুলো বাংলা যেমন হচ্ছে যেমন ডাক, ঠিক আছে, হাট, বাঁচ, তারপর হচ্ছে ঠেল, তারপর হচ্ছে বল, এইগুলো হচ্ছে বাংলা ধাতু। ওকে, এগুলো হলো বাংলা ধাতু। তো এই ধাতুগুলো হচ্ছে, এগুলোকে ভাঙা যায় না, এগুলোকে বিশ্লেষণ করা যায় না, এটাকে বলা হচ্ছে মৌলিক ধাতু বা সিদ্ধ ধাতু। মৌলিক ধাতু বা সিদ্ধ ধাতু। এবার আমি বলেছিলাম যে ধাতুর সঙ্গে যখন ক্রিয়াপদ, ধাতু থেকে ক্রিয়াপদ কি করে হবে, ধাতুর সঙ্গে যখন বিভক্তিটা যুক্ত হবে তবে সেটা ক্রিয়াপদে পরিণত হবে। যেমন এই পরিতে ছিল, যেটা বলছিলাম যে পরটা হলো মূল ধাতু আর তার সঙ্গে তে ছিলটা হলো বিভক্তি, বিভক্তিটা যুক্ত হচ্ছে বলেই এটা কিন্তু মৌলিক ক্রিয়া হচ্ছে। যেমন পড়ছে, ছেলেটি বই পড়ছে, তবেই কিন্তু এটা কি হচ্ছে, মৌলিক ক্রিয়া হচ্ছে। অন্য কোনো ধাতু বা প্রত্যয়ের সাহায্য ছাড়াই, অন্য কোনো ধাতু বা প্রত্যয়ের সাহায্য ছাড়াই যখন কোনো মৌলিক ধাতুর সঙ্গে বা সিদ্ধ ধাতুর সঙ্গে বিভক্তিটা যুক্ত হয়, অন্য কোনো ধাতুর সাহায্য
সাহায্য ছাড়া বা প্রত্যয়ের সাহায্য ছাড়াই যখন সিদ্ধ ধাতুর সঙ্গে বিভক্তিটা যুক্ত হয় দিয়ে যে ক্রিয়াপদ তৈরি করে তাকেই আমরা বলছি মৌলিক ক্রিয়া, তাকেই আমরা বলছি মৌলিক ক্রিয়া। যেমন যদি আমি বলি যে যদি আমি বলি যে কানে তাই পশিতেছে আসি, কানে তাই, কানে তাই পশিতেছে আসি, কানে তাই, সহজগুলো তো বলছি, কঠিনগুলো বলছি, পরীক্ষায় যেগুলো আসে। কানে তাই পশিতেছে অসি, এখানে কোনটা হবে? পশিতেছে। এই পশিতেছে ধাতু হচ্ছে পশ, আর ইতেছে হচ্ছে বিভক্তি, ইতেছে হচ্ছে বা তেছে হচ্ছে বিভক্তি, সেটাকে আমরা বলছি পশিতেছে। এটাই কিন্তু মৌলিক ক্রিয়া। তাহলে যদি এরকম আমরা দেখতে পাই এই ধাতুগুলো থাকে, চোখ বন্ধ করে সেখানে মৌলিক ক্রিয়াতে আমরা টিক করে দিয়ে চলে আসি। তখন আমরা টিক করে দিয়ে চলে আসি, ঠিক আছে? আচ্ছা, ধরো আমি বলছি যে সরিব সত্যে, সরিব সত্যে কি হবে এটা বলো তো? খুব একদম ছোট্ট বাক্য, সরিব সত্যে, এরকম একটা বাক্য দেওয়া আছে, কি হবে? কোনটা হবে এখানে? সইব না কি বললেন ম্যাম, একটু বোঝা গেল না, আরেকটু বলুন। সরিব, সরিব মানে দন্তের শয়ময় রয় হস্যইব, স্মরিব। ও, পুরো স্মরিবই তো হবে ম্যাম তাহলে। হ্যাঁ, ওই উচ্চারণ তো স্মটা বলে না, সরিবই বলে, ঠিক আছে? মটা লেখে কিন্তু ওটা উচ্চারণ স্মরিব, স্মরিব সত্যে। আমাকে বলো এখানে মৌলিক ক্রিয়া কোনটা? ম্যাম এখানে ক্রিয়া তো একটাই দেখা যাচ্ছে, স্মরিব। আচ্ছা, তাহলে ধাতু কোনটা? স্মরণ থেকে তো এসছে, তাহলে স্মরণের থেকে আবার ভাঙা যায়? কি ধাতু তো হবে? সত্যি ধাতুটা হচ্ছে স্মর, স্মর মানে স্বর, দন্তের শয়ময়ে রয় হসন্ত, এটা হচ্ছে ধাতুটা, ঠিক আছে? আর ইবটা হলো বিভক্তি, মনে থাকবে। পরেরটাতে যাচ্ছি। আরেকটা যেমন দিচ্ছি, সে আসি নমিল সাধুর চরণ কমলে, সে আসি নমিল সাধুর চরণ কমলে। এখানে তো দুটো রয়েছে, আসি নমিল। সে আসি নমিল সাধুর চরণ কমলে, নমিলটা হবে নমিল। হ্যাঁ, আশিটা তো অসমাপিকা। হ্যাঁ, ওখানে ওটা হবে নমিলটা হবে, নম ধাতুটা আছে না, আর নম আর ইলো, ঠিক আছে? এটা গেল মৌলিক। ইলো, ম্যাডাম ইলো প্রত্যয়। বলো বলো বলো, শুনছি। ইলো বিভক্তি না প্রত্যয়? ইলো না, এটা ইলো হচ্ছে তোমার বিভক্তি হিসেবে ব্যবহার হয়, ইলো। ইলো বিভক্তি হিসাবে ব্যবহার হয়, ধাতু বিভক্তি হিসাবে ব্যবহার হয় ইলো। শুনাইলো, আচ্ছা এবার হ্যাঁ, শোনাইলো, শোনাইলোর মূল ধাতু কি হবে ম্যাম? শ্রবণ থেকে এসছে শোনাইলো। শুন, শুন মূল ধাতু শুন হবে। শুনটা হবে সিদ্ধ ধাতু, আর
আর এখানে যেটা বলছিলে সুনা ইলো প্রত্যয় হবে আ, প্রযোজক ধাতু হবে সুনা, আর ইলো ধাতু বিভক্তিটা হচ্ছে ইলো। প্রযোজক ধাতু মানে তুমি কাউকে নিজে করছো না কাজটা, কাউকে দিয়ে করাচ্ছ। আর শুনটা হচ্ছে সিদ্ধ, সিদ্ধ ধাতু মানে এরপরে যেটা পড়াবো মানে শুন যেটা আমরা পড়েছি সিদ্ধ অর্থাৎ যেটাকে আমরা মৌলিক ধাতু বলছি, যেটাকে ভাঙা যায় না। শুনটাকে ভাঙা যাবে না, কিন্তু শুনা কাউকে দিয়ে শুনিয়েছো তুমি, শুনাইলো, ওটা প্রযোজক ধাতু হবে, কাউকে দিয়ে শোনাচ্ছ, নিজে কাজটা করছো না। একটু পরেই পড়বো, এই যে এক্ষুনি শুরু করছি। যেটা হচ্ছে সাধিত ধাতুজ ক্রিয়া বা সাধিত ধাতু যেটাকে বলা। আগেরটা পড়েছি যে ধাতুকে ভাঙা যায়, আর সরি ধাতুকে ভাঙা যায় না বা বিশ্লেষণ করা যায় না। মৌলিক ক্রিয়ার ক্ষেত্রে পড়েছিলাম যে যে ক্রিয়াকে বিশ্লেষণ করা যায় না, বা মৌলিক ধাতুর ক্ষেত্রে যে ধাতুকে বিশ্লেষণ করা যায় না। এবার আমরা পড়বো যে ধাতুকে বা ক্রিয়াকে বিশ্লেষণ করা যায়, তার সঙ্গে বিশ্লেষণ করবার পর যদি বিভক্তি যুক্ত করি যে ক্রিয়াপদটা গঠিত হবে তাকেই বলা হয় সাধিত ধাতুজ ক্রিয়া। তাকেই বলা হবে সাধিত ধাতুজ ক্রিয়া। এটা একদিনে এগুলো শেখার নয়, এগুলো বারংবার হিউজ হিউজ প্র্যাকটিস। তাহলে কোন সিদ্ধ ধাতু বা শব্দের সহিত এক বা একাধিক প্রত্যয় যোগ করে যে ধাতু গঠিত হয় সেটা হচ্ছে সাধিত ধাতু। তাহলে ধাতু বা শব্দের সঙ্গে এই যে ধাত্ববয় প্রত্যয়, ধাত্ববয় প্রত্যয়টা কি ছিল? ধাতু বা শব্দের সঙ্গে প্রত্যয় যুক্ত করলে আর একটা নতুন ধাতুই পাওয়া যাবে। এক্ষেত্রেও ঠিক তাই, একটা ধাতুই তৈরি হবে। তাহলে কোন সিদ্ধ ধাতু বা শব্দের সহিত এক বা একাধিক প্রত্যয় যোগ করে, এক বা একাধিক প্রত্যয় যোগ করে, এক বা একাধিক প্রত্যয় যোগ করে যে ধাতু তৈরি হয়, এক বা একাধিক প্রত্যয় যোগ করে যে ধাতু তৈরি হয় তাকে সাধিত ধাতু বলা হয়, তাকে সাধিত ধাতু বলা হয়। ঠিক আছে, এবার আগেই বলেছি যে সাধিত ধাতুকে বিশ্লেষণ করা যায়। তাহলে সাধিত, এটা কিছু না, হ্যাঁ এটা সময় পড়ে গেছে, টাইপিং এর মিস্টেক। সাধিত ধাতুকে বিশ্লেষণ করব যেমন এই যে করা, তাহলে এর সাথে প্রত্যয় যুক্ত করা যাচ্ছে, এর ধাতু বা শব্দের সঙ্গে এক বা একাধিক প্রত্যয় যুক্ত করতে পারি আমরা, তবেই সেটা সাধিত ধাতু হবে। এক কথায় প্রত্যয় যুক্ত করতে পারি। করা, খাওয়া, খাওয়া, ঠিক আছে, খাওয়াতে কি হবে? ধাতুটা কি হবে? খা, আর প্রত্যয়টা হবে আ, এটা হলো খাওয়া। করা, কর, আরটা হবে প্রত্যয়, তাহলে কর যুক্ত আ। পড়া, পর যুক্ত আ, পড়া। শোনা, শুন যুক্ত আ, একটু আগেই বলছিলাম শোনা, শোনা। গাওয়া, গা যুক্ত আ। জ্বালা, জল যুক্ত আ, জ্বালা। সাজা, সাজা মানে দন্তে সয়াকার বর্গে জয় আকার, সাজ যুক্ত আ, সাজা। তাহলে এইগুলো হচ্ছে সাধিত ধাতু। এবার সাধিত ধাতুকে কি করা হয়? সাধিত ধাতুকে অ্যাকচুয়ালি তিন ভাগে ভাগ করা যায়। সাধিত ধাতুকে তিন ভাগে ভাগ করা যায়, কিন্তু আমরা সাধারণত দুই ভাগেই বলি। ঠিক আছে, সাধিত আমি তিনটে ভাগই তোমাদের পড়াবো। সাধিত ধাতুকে তিন ভাগে ভাগ করা যায়। প্রযোজক ক্রিয়া বা যেটাকে আমরা বলে থাকি প্রযোজক ধাতু, এটার আরেকটা নাম ম্যাডাম করটা ধাতু, কর ক্রিয়িত ধাতু, কর তো শব্দ প্রত্যয় হচ্ছে নাকি? ওটা তো করটা তো ধাতু। হ্যাঁ, তো পরটা কি ধাতু নয়? শব্দ তো, শব্দ কর যুক্ত আ, করা, এটা তো শব্দ প্রত্যয় হচ্ছে, কীট প্রত্যয় তো নয়। তাহলে করটা কি ধাতু চিহ্ন বসবে? পরের ক্ষেত্রে যেমন ক্রিটা যেমন ধাতু। না না, পর তো ধাতু, ধাতু তো এটা কোথায় শব্দ কোথায় হচ্ছে? মৌলিক ধাতুতে নেই পর।
করাটা কাজ বোঝাচ্ছে, তাহলে ওইটা ক্রিয়ার মূল অংশ কর। হ্যাঁ, এইটা হতে পড়ার পারে। সঙ্গে পড়াটা তো কাজ বোঝাচ্ছে, এই কারণে ওটা শব্দর সঙ্গে কোনো ব্যাপারই নেই। এই পুরো এইটা তখন শব্দ হচ্ছে, কারণ এইটা কিভাবে, পরটা তো ধাতু, তার সঙ্গে আ প্রত্যয় যুক্ত হচ্ছে, তবেই তো সেটা পর হচ্ছে। ম্যাডাম বুঝতে পেরেছি। বোঝা গেল? যেমন পড়িছে, পড়ছে, পর যুক্ত ইছে, কারণ এটা বিভক্তিটা যুক্ত হয়েছে বলেই তো তবে এটা ক্রিয়াপদ হিসেবে ব্যবহার করা হচ্ছে, তাই নয় কি? সেই জন্য তো পরের ধাতু চিহ্নটা বসেছে। আচ্ছা, এবারে বলছি প্রযোজক, যেটা ফার্স্ট বললাম, প্রযোজক ধাতু বা প্রযোজক ক্রিয়া, এর আরেকটা নাম আছে, সেটা হচ্ছে প্রেরণার্থক ধাতু। প্রেরণার্থক, প্রেরণার্থক, নটা মূর্ধন্য হবে এটা, প্রেরণার্থক। হ্যাঁ, প্রেরণার্থক ধাতু। আরো আরেকটা নাম আছে এটা, যে কাউকে দিয়ে, সাধারণত নিজে কাজটা করছে না, কাউকে দিয়ে কাজটা করাচ্ছে, এটাকে নিজন্ত ক্রিয়া বলা হয়। এটার আরেকটা নাম আছে, পরীক্ষায় আসে প্রশ্নটা, যে প্রযোজক ক্রিয়ার আরেকটা নাম কি, সেটা হলো নিজন্ত ক্রিয়া। আর প্রযোজক ধাতুর নাম নিজন্ত ধাতু, অর্থাৎ নিজে কাজটা করছে না, যে ক্রিয়ার দ্বারা কাউকে কোনো কাজে প্রবৃত্ত করা বোঝায়, কাউকে দিয়ে কাজটা করানো হচ্ছে, কাজটা নিজে করছে না, অন্যকে প্রবৃত্ত করছে, কাজটা ইনস্টিংক্ট করছে অন্যকে যে কাজটা করবার জন্য, তাকে বলা হচ্ছে প্রযোজক ক্রিয়া। যেমন শিক্ষক মহাশয় ছাত্রদের বাংলা পড়াবেন, তাহলে তিনি ছাত্রদেরকে দিয়ে বাংলাটা পড়াতে চাইছেন, অন্যকে তিনি করতে বলছেন, অন্যকে দিয়ে তিনি কাজটা, তিনি বলছেন যে অন্যকে কাজে প্রবৃত্ত করছেন, ছাত্রদেরকে কাজে প্রবৃত্ত করছেন। তাহলে পড়াবেন, পড়াবেন, তাহলে পর হলো ধাতু, আর এখানে আ হচ্ছে প্রত্যয়, আর এখানে বাদ বাকিটা বেনটা হলো ক্রিয়া বিভক্তি হিসাবে ব্যবহার করা হয়েছে। যেমন যাহারা তোমার বিষাইছে বায়ু, বিষ আ, বিষাইছে বায়ু, নিজে কাজটা করছে না, বিষ আ আর ইছে, আটা হলো প্রত্যয়, বিষ ধাতু, আর ইছে বিভক্তি। কর্তা বাবু তোমাকে জুতাবে, জুত আ ইবে, জুত আ প্রত্যয় ইবে বিভক্তি, মানে প্রত্যয় আর বিভক্তি দুটোই বসছে। যেমন যদি আমি বলি যে মা শিশুকে চাঁদ দেখাইবেন, মা শিশুকে চাঁদ দেখাইবেন, তাহলে মা নিজে করছে না, শিশুকে প্রবৃত্ত করছে ওই কাজটাতে। এবার আসি, মা শিশুকে চাঁদ দেখাইবেন, এখানে কেন প্রযোজক দেখ, দেখটা হচ্ছে এখানে সিদ্ধ ধাতু, যাকে ভাঙা টাঙা যায় না, তার সঙ্গে আ বসছে, এটা হচ্ছে প্রত্যয়ের কাজ করছে, দিয়ে হলো দেখা, দিয়ে হচ্ছে দেখা, যেটা হচ্ছে এই দেখাটা হবে প্রযোজক ধাতু, এই দেখটা হচ্ছে শুধুমাত্র সিদ্ধ বা মৌলিক ধাতু, যাকে ভাঙা যায় না, এই দেখাকে ভাঙা যায়, দেখাটা ভাঙালাম, যে দেখো সিদ্ধ ধাতুর সঙ্গে আপ্রত্যয় যুক্ত করে দেখা হলো, যেটা হচ্ছে প্রযোজক ধাতু। আর এর সঙ্গে ইবেন, ইবেনটা কি হবে, ইবেন হচ্ছে বিভক্তি, বিভক্তি যুক্ত হলো, দিয়ে এটা তবেই প্রযোজক ক্রিয়ার কাজ করছে, ইবেনটা এখানে বিভক্তি যুক্ত হলো, তবেই এটা প্রযোজক ক্রিয়ার কাজ করছে। বোঝাতে টোঝাতে পারছি তো? বোরিং হচ্ছে, লাগছে না তো? ঠিকঠাক লাগছে তো? এই রে, সবাই এত চুপচাপ কেন? ম্যাম সেই আবার ধাতু টাতু এসে গেছে তো আবার গোলমাল হয়ে যাচ্ছে। কি কি সমস্যা আমি একটু জানতে দেখছে না তো, অন্যকে দেখাচ্ছে। স্বামীজির একটি নতুন ছবি তোমাদের দেখাইব, ঠিক আছে,
আমি ধরে নিলাম প্রযোজক হবে, তাহলে প্রযোজকটা এবার আমাকে বুঝিয়ে দাও। এখানে প্রযোজক বলতে তোমাদেরকে দেখাচ্ছে, সেই জন্য তো প্রযোজক হচ্ছে, নিজে তো দেখছে না। দেখাইবো ওটাকে বিশ্লেষণ করে বোঝাও। ম্যাম দেখাইবোটা দৃশ ধাতু থেকে আসছে তো। তো অত কঠিন করছো কেন? দেখ হচ্ছে ধাতুটা, আবার দৃশ কোথা, তুমি সংস্কৃতে চলে যাচ্ছ কেন থেকে থেকে? দেখ, দেখ বাংলায় থাকো। দেখ হচ্ছে ধাতু, আটা হচ্ছে প্রত্যয়। তাহলে এই ধাতুটা কি হবে? এটা তো মৌলিক ধাতু হবে বা সিদ্ধ ধাতু হবে। আটা হলো প্রত্যয়, ইবোটা হচ্ছে কি হবে? ইবোটা বিভক্তি। হ্যাঁ, তবেই তো এটা প্রযোজক হচ্ছে, তাই তো? তবেই এটা প্রযোজক হচ্ছে। হলো এইটুকু। আর কঠিন করবে না, আর ওটাকে সংস্কৃতে নিয়ে যাবে না, সবসময় বাংলাতে, বাংলাটা বাংলা হিসেবেই দেখো, সংস্কৃত করার দরকার নেই, দেখ থেকেই হয়েছে। তাহলে এই যে প্রত্যয়টা যুক্ত হচ্ছে দিয়ে, এই প্রত্যয়টা যুক্ত হচ্ছে বলেই এই ক্রিয়াটাকে নিজন্ত ক্রিয়া বলা হচ্ছে। ওই নিজ প্রত্যয় যুক্ত হচ্ছে বলে এটা কাছে আমরা দেখতে পাচ্ছি যে নিজ প্রত্যয় যোগে এই প্রযোজক ক্রিয়াটা গঠিত হচ্ছে বলে এটাকে সংস্কৃতে নিজন্ত ক্রিয়া বলা হয়। নিজন্ত ক্রিয়া বলা হয়। যেমন আমি যদি বলি ওই যে নাড়া, চলা, চালা, 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 জ্বালা, নাড়া, এইগুলো যদি হয়, তো এগুলো কি হচ্ছে যে নিজ প্রত্যয় যুগে, নিজ প্রত্যয় যুগে এই শব্দগুলো। নাড়া বলতে যেমন না, নড়, নড়া, ঠিক আছে, নড় প্লাস আ। তারপরে যদি বলি চালা অর্থাৎ চল প্লাস আ। আর যদি আমি বলি যে জ্বালা, জল প্লাস আ। জল, তাহলে এগুলো কি হচ্ছে? সব নিচ, এই যে আ গুলো, এগুলো সংস্কৃত নিচ প্রত্যয় যুক্ত হচ্ছে, সেই কারণেই এটাকে বলা হয় নিজন্ত ক্রিয়া। কেন বলা হয় না? সংস্কৃত নিচ প্রত্যয় যুক্ত হচ্ছে বলে। লিখে রাখবে বা বলে দিলাম, সংস্কৃত নিচ প্রত্যয় যুক্ত হচ্ছে বলে এটাকে বলা হয় নিজন্ত ক্রিয়া। নেক্সট, নাম ধাতু। পরেরটা হলো নাম ধাতু। প্রযোজক ধাতু আর একটা বলেছি নাম ধাতু, বা প্রযোজক ক্রিয়া আর নাম ধাতু যোগ ক্রিয়া। নাম ধাতুর সঙ্গে ক্রিয়া বিভক্তি যোগে নাম ধাতু যোগ ক্রিয়া গঠিত হয়। অর্থাৎ আগে নাম ধাতুটা আসি। নাম ধাতু কাকে বলে? আচ্ছা, নামপদ কাকে বলে? যার দ্বারা কোনো কিছুর নাম বোঝায়। বোঝো ঠেলা। নামপদ কোনগুলো নামপদ ছিল? নামপদ মানে কি বিশেষ্য? হ্যাঁ, বিশেষ্য, বিশেষণ আর অব্যয়। সর্বনামও পড়ে, কিন্তু এক্ষেত্রে সর্বনাম হবে না, ঠিক আছে? এক্ষেত্রে তিনটে হবে। এই নাম ধাতুজ ক্রিয়ার ক্ষেত্রে তিনটে হবে, একটা বিশেষ্য, একটা বিশেষণ, একটা হচ্ছে অব্যয়। এই নাম ধাতুজ ক্রিয়া, অব্যয়টাও নাম ধাতু? হ্যাঁ, চারটে টোটাল। তার মধ্যে এখানে চারটে টোটাল নাম ধাতু, কিন্তু এখানে সর্বনামটা হবে না, ঠিক আছে? এটা বাদ, এই ক্রিয়ার ক্ষেত্রে হবে না।
তাহলে বিশেষ্য, বিশেষণ আর অব্যয়, এই চারটে এই নাম শব্দের সঙ্গে আ প্রত্যয় যোগ করলে, এই নাম শব্দগুলোর সঙ্গে, তাহলে বিশেষ্য বা বিশেষণের সঙ্গে আ প্রত্যয় যুক্ত করলে, আর একমাত্র ধর্ণাত্মক অব্যয় হবে, অন্য কোনো অব্যয় নয়, ধর্ণাত্মক অব্যয় শুধু। ধর্ণাত্মক অব্যয়ের সঙ্গে আ প্রত্যয়টা যুক্ত করলে যে সাধিত ধাতুটা পাওয়া যাবে, যে সাধিত ধাতুটা পাওয়া যাবে তাকে নাম ধাতু বলে। আর নাম ধাতুর সঙ্গে বিভক্তিটা যুক্ত করলে তখন সেটা হবে নাম ধাতুজ ক্রিয়া। লিখে দেব, তবু তোমরা চাইলে এখনো লিখতে পারো। আমি আবার বলছি, নামপদ অর্থাৎ বিশেষ্য, বিশেষণ এবং ধর্ণাত্মক অব্যয়ের সঙ্গে আ প্রত্যয় যোগ করে যে সাধিত ক্রিয়া, যে সাধিত ধাতু পাওয়া যাবে তার সঙ্গে বিভক্তি যুক্ত করলে যে ক্রিয়াপদ তৈরি হবে তাকে নাম ধাতুজ ক্রিয়া বলা হয়। আবার বলবো? হ্যাঁ ম্যাম, আর একবার বলে দিন। লেখো যে বিশেষ্য, বিশেষণ বা ধর্ণাত্মক অব্যয়ের সঙ্গে আ প্রত্যয় যুক্ত করলে, আ প্রত্যয় যুক্ত করলে যে সাধিত ধাতু পাওয়া যাবে, যে সাধিত ধাতু পাওয়া যাবে তাকে নাম ধাতু বলা হবে। আর তার সঙ্গে ক্রিয়াপদ যুক্ত করলে তাকে নাম ধাতুজ ক্রিয়া বলা। তার সঙ্গে বিভক্তি যুক্ত করলে, বিভক্তি যুক্ত করলে যে ক্রিয়াপদ পাওয়া যাবে তাকে নাম ধাতুজ ক্রিয়া বলা হয়। ঠিক আছে, এবার দেখে নিন রেকর্ডিং। আচ্ছা, যেমন ধরো আমি বলছি বিশা, যেমন ধরো আমি বললাম সাপোজ যে আমার ঘড়িটি কে হাতাইয়েছে বা হাতাইয়াছে, আমার ঘড়িটি কে হাতাইয়াছে, সেন্টেন্সটা বলছি, আমার ঘড়িটি কে হাতাইয়াছে। তাহলে হাত, হাতাইয়াছের মধ্যে পড়ছে হাত সবার প্রথমে। হাতটা কি বিশেষ্য পদ, ঠিক আছে, তার সঙ্গে আ যুক্ত হচ্ছে প্রত্যয়, তাহলে হাত বিশেষ্য পদ, তার সঙ্গে আ প্রত্যয় যুক্ত হচ্ছে মানে নাম ধাতু, তার সঙ্গে আ প্রত্যয় যুক্ত হচ্ছে, দিয়ে হলো এটা হাতা, আর ইয়াছে এটা হবে বিভক্তি হলো, তবেই সেটা ক্রিয়াপদ, নাম ধাতুজ ক্রিয়া হলো। সেই জন্য এই হাতাইয়াছেটা হবে, এটা হবে নাম ধাতুজ ক্রিয়া। কারোর কোনো সমস্যা আছে? বুঝেছি ম্যাম। তারপরে আমি আরেকটা বললাম, লাস্ট বলি, কালো মেঘের বুকে বিদ্যুৎ চমকায়। কালো মেঘের বুকে বিদ্যুৎ চমকায়। বিদ্যুৎ চমকায়, তাহলে এখানে কি হবে? চমকায়টা কি চমক থেকে হবে? হ্যাঁ, চমক প্লাস আ, চমকায় আর অন্তস্থ অ, বিভক্তি, চমকায়। ঠিক আছে, এগুলো গেল। এবার বিশেষ্য থেকে হচ্ছে ম্যাম এটা মনে হচ্ছে সোজা, হ্যাঁ হ্যাঁ, আগের ধাতুগুলোর থেকে এটা মনে হচ্ছে একটু সোজা। কঠিন, কোনোটাই সহজ নয়, এগুলো আছে, আমি তো দেব পরীক্ষাতে, বুঝতে পারবো, একদিনে হয় না এগুলো। হ্যাঁ, আগেরগুলো তো বিচ্ছিরি কঠিন ছিল। পরেরটা একটু কঠিন আছে। যেমন ধরো আরেকটা বলছি, যেটা এটা তো বিশেষ্য পদ দিয়ে বললাম, চমকা, এটা তোমার কি বলে, আরেকটা আমি যেমন বলছি ধরো বিশেষণ দিয়ে একটা বলি, বিশেষণ দিয়ে যেমন হচ্ছে ওই যেমন ধরো
রাঙা মেঘে আকাশ ঝলমল করছে, রাঙা মেঘে, রাঙা, তাহলে রাঙাটা কি হবে এখানে, রাঙা মেঘে, তা আকাশটা কেমন রাঙা, রাঙা যুক্ত আ, রাঙা, ঠিক আছে শব্দটা এখানে এটা বিশেষণ অর্থে ব্যবহার করা হয়েছে। আরেকটা যেমন ধরো ছল ছলাইয়া, জল ছল ছলাইতেছে, তো এই ছল ছলাইয়া, ছল ছলটা হচ্ছে ছল ছলা, ছল ছলা মানে ছল ছল যুক্ত আ প্লাস ইয়া, প্রত্যয় প্লাস হচ্ছে বিভক্তি, আটা প্রত্যয় হবে বিভক্তি আর ছল ছল, এইগুলো হলো ওই ধর্নাত্মক অব্যয়, সবগুলোই নাম ধাতু যোগ, ঠিক আছে। আচ্ছা আরেকটা বলি, এই এবার পরেরটাতে যাচ্ছি, এবার পরেরটাতে বলি যে সংযোগমূলক ধাতু, লাস্ট, সংযোগমূলক ধাতুকে দুই ভাগে ভাগ করা যায়, একটাকে বলে যুক্ত ক্রিয়া আর একটাকে বলা হয় যৌগিক ক্রিয়া, পরে আসছি, আগে সংযোগমূলক ধাতুটা বলি। সাধারণত সংযোগমূলক ধাতুতে কি থাকবে, নামপদ থাকবে অথবা অসমাপিকা ক্রিয়া থাকবে, যে কোনো একটা থাকবে, নামপদ বা অসমাপিকা ক্রিয়া, দুটোই থাকবে না। এই দুটোর সঙ্গে যখন মৌলিক ক্রিয়া যুক্ত হবে দিয়ে যে ক্রিয়াপদ গঠিত হবে তাকে আমরা বলে থাকি সংযোগমূলক ক্রিয়া। আমরা সবাই জানি যে নামপদ বলতে বিশেষ্য বিশেষণ এই দুটোকে বোঝাবে এই ক্ষেত্রে, আর অব্যয় এই তিনটে বোঝাবে, নাম্বার ওয়ান। অসমাপিকা ক্রিয়া কোনটা আমরা জানি, আর মৌলিক ক্রিয়া কোনটা সেটাও আমরা জানি। এবার দেখো উদাহরণ বলেছে, আবার তোরা মানুষ হ, এখানে মানুষটা হচ্ছে বিশেষ্য পদ, অর্থাৎ এটা হচ্ছে নামপদ, এখানে কিন্তু কোনো অসমাপিকা ক্রিয়া নেই, মাথায় ঢুকিয়ে নাও, এখানে কিন্তু কোনো অসমাপিকা ক্রিয়া নেই, তাই এটা চেষ্টাও করবে না অসমাপিকা ক্রিয়া বার করার। মানুষ এটা হবে বিশেষ্য পদ, আর হটা হচ্ছে এখানে মৌলিক ক্রিয়া, এখানে হটা হচ্ছে মৌলিক ক্রিয়া, ঠিক আছে। যেমন আরেকটা উদাহরণ দিয়ে বলছি, সাপোজ যে যেমন ধরো এই যে বলছে আগে বিনয়ী হও, এই বিনয়ীটা কি, এটা তো বিশেষণ, অর্থাৎ এটা হচ্ছে বিশেষণ পদ, বিশেষণ মানে আমরা জানি এটা নাম ধাতুর মধ্যে পড়ছে, তাহলে নাম ধাতু রয়েছে ইনক্লুডিং মৌলিক ক্রিয়া রয়েছে, তাহলে এটা হচ্ছে ওটা হলো মৌলিক ক্রিয়া, তাহলে এটা হবে যুক্ত ক্রিয়া। তাহলে সংযোগমূলক ধাতুর শর্ত হচ্ছে হয় এখানে অসমাপিকা ক্রিয়া থাকবে, নইলে এখানে নাম ধাতু থাকবে আর তার সঙ্গে মৌলিক ক্রিয়া যুক্ত হবে। এবার যুক্ত ক্রিয়া হচ্ছে আর যৌগিক ক্রিয়া, এই দুটো ভাগ হচ্ছে সংযোগমূলক ক্রিয়ার ভাগ, শ্রেণী বিভাগ। সংযোগমূলক ক্রিয়াকে দুটো ভাগে ভাগ করা যায়, সংযোগমূলক ক্রিয়াকে একটা চার্ট করে দেখাই নইলে বুঝতে পারবে, সংযোগমূলক ক্রিয়াকে দুটো ভাগে ভাগ করা যায়, একটাকে বলা হয় কি বলা হয়, একটাকে বলা হয় যে একটা হলো যুক্ত ক্রিয়া, আরেকটা হলো যৌগিক ক্রিয়া। সংযোগমূলক ক্রিয়াতে শর্ত ছিল হতে হবে এখানে একটা নাম ধাতু থাকতে হবে বা একটা অসমাপিকা ক্রিয়া থাকতে হবে, তার সঙ্গে মৌলিক ক্রিয়াটা যুক্ত হবে, এইটা ছিল শর্ত। কিন্তু যুক্ত ক্রিয়ার শর্ত হচ্ছে এখানে থাকবে শুধুমাত্র নাম ধাতু, তার সঙ্গে যুক্ত হবে মৌলিক ক্রিয়া। ম্যাম অসমাপিকাও তো থাকবে বললেন, কথাটা শেষ করিনি এখন। যুক্ত ক্রিয়া কাকে বলে, শুধুমাত্র যুক্ত ক্রিয়াটা হচ্ছে সংযোগমূলক ধাতুর একটা ভাগ, বারবার বলেছি হয় নাম ধাতু থাকবে নইলে অসমাপিকা ক্রিয়া থাকবে, যে কোনো একটা থাকবে, দুটো কখনোই থাকবে না একসঙ্গে। ও তাহলে যৌগিকও থাকবে তাই তো ম্যাম, যৌগিকে যেমন ছিল সমাপিকা অসমাপিকা মিলিয়ে যেটা কমপ্লিট করতে, শুধুমাত্র অসমাপিকা ক্রিয়া থাকবে আর মৌলিক ক্রিয়া থাকবে, আর যুক্ত ক্রিয়াতে শুধুমাত্রই নাম ধাতু থাকবে আর মৌলিক ক্রিয়া থাকবে। বোঝাতে পেরেছি? আবার বলছি, যুক্ত ক্রিয়ার ক্ষেত্রে শুধুমাত্র নাম ধাতুটা থাকবে, এখানে কোনো অসমাপিকা ক্রিয়া থাকবে না, প্লাস হচ্ছে মৌলিক ক্রিয়া থাকবে, তাকেই বলা হচ্ছে যুক্ত ক্রিয়া। আর অসমাপিকা ক্রিয়া আর যৌগিক ক্রিয়া থাকবে শুধুমাত্র, যৌগিক ক্রিয়ার মধ্যে শুধুমাত্র থাকবে অসমাপিকা ক্রিয়া আর মৌলিক ক্রিয়া,
এই যৌগিক ক্রিয়ার মধ্যে থাকবে অসমাপিকা ক্রিয়া প্লাস হচ্ছে মৌলিক ক্রিয়া। ঠিক আছে, এবার উদাহরণ দিই। আচ্ছা, যুক্ত ক্রিয়ার উদাহরণ আমি একটু আগেই দিয়েছি, বললাম যে আগেরটাই, যে দেখো এই যে একটু বিশ্রাম নাও, এই নাওটা হলো মৌলিক ক্রিয়া, আর একটু কি নাও, বিশ্রাম। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে নামপদ। একটু বিশ্রাম নাও, এটা হচ্ছে নামপদ। বা আগে বিনয়ী হও, আগেই বলেছি ওটা বিশেষণ, আর হওটা হচ্ছে মৌলিক ক্রিয়া। ছেলেটাকে ঠিক মতো মানুষ করো, মানুষটা হচ্ছে বিশেষ্য, আর করোটা হচ্ছে মৌলিক ক্রিয়া, এটা বলেছি। কিন্তু ও ম্যাম, বিনয়ীটা বিশেষণ হবে না বিশেষ হবে ম্যাম? বিনয় তো বিশেষ না, বিনয়টা বিশেষ, তাই তো ম্যাম? মানুষটা উল্টো পাল্টা হয়ে যাচ্ছে। বিনয়ী, বিনয়টা বিশেষ। আচ্ছা আচ্ছা, আর বিনয়ীটা বিশেষণ। হ্যাঁ, এবার হলো যৌগিক ক্রিয়া। যৌগিক ক্রিয়ার শর্ত কি, এখানে অসমাপিকা ক্রিয়া আছে, তার সঙ্গে মৌলিক ক্রিয়া যুক্ত করতে হবে। দেখো, কিছু খেতে দাও, তাহলে কিছু খেতে, এই খেতেটা হলো অসমাপিকা ক্রিয়া, দাওটা হচ্ছে মৌলিক ক্রিয়া। সামনে গেলেই মারতে আসছে, সামনে গেলেই, গেলেইটা হলো অসমাপিকা ক্রিয়া, আসছে হচ্ছে মৌলিক ক্রিয়া, মানে মানে মার আস আর কি। ঠিক আছে, আসছে। ও ম্যাম, এখানে তো 3টে ক্রিয়া রয়েছে, গেলেই, মারতে, আসছে। আরে বাবা, ক্রিয়া তো সবগুলোই হবে, অসমাপিকা ক্রিয়াটাও ক্রিয়া, আর যৌগিক ক্রিয়া, এই মৌলিক ক্রিয়াটাও ক্রিয়া, তাই না? ওটা কি ক্রিয়ার বাইরে? কিন্তু মৌলিক ক্রিয়াটাকে বিশ্লেষণ করে, বোঝা গেল? তার মানে ম্যাম মানে 2 বা ততোধিকও থাকতে পারে, 2-এর বেশিও থাকতে পারে। 2-এর বেশিও থাকতে পারে, কিন্তু শর্ত হলো এই অসমাপিকাই থাকবে আর মৌলিক ক্রিয়াই থাকবে। ঠিক আছে, যেমন তোমরা দাঁড়িয়ে আছো কেন যদি বলি, তাহলে কি হবে? দাঁড়িয়ে আছো। ইয়েস, দাঁড়িয়ে আছো কেন, তাহলে দাঁড়িয়েটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া, আর আছোটা হচ্ছে মৌলিক ক্রিয়া। বসে পড়ো, বসে হলো অসমাপিকা, আর পর ধাতু মৌলিক ক্রিয়া থেকে এসেছে, বসে পড়ো। হলো, বোঝাতে পারলাম? মাথায় একটু বোঝা গেছে? আরেকটা বাকি আছে, আরেকটা বলবো। আজকে না ম্যাডাম? আর লাস্ট একটা বাকি আছে, এটা করে ছেড়ে দিই, ওটা এর মধ্যে তোমাদের অ্যাড করে দেবো, কিন্তু পড়াটা বুঝিয়ে দিই। একটাই জিনিস আছে, সেটা হচ্ছে কর্মবাচ্যের ধাতু। কর্মবাচ্যের ধাতুটা হচ্ছে ওই যে আমরা এটা সাধিত ধাতুটা পড়েছিলাম, সাধিত ধাতুর আমি পড়েছিলাম দুটো ভাগ, একটা হলো প্রযোজক ধাতু বা প্রযোজক ক্রিয়া, আর একটা হলো নাম ধাতুজ ক্রিয়া, আর লাস্টেরটা হলো কর্মবাচ্যের ধাতু। ঠিক আছে, কর্মবাচ্যের ধাতুটা হচ্ছে মূল ধাতুর সহিত আ প্রত্যয় যুক্ত করে, এটা কর্মবাচ্যের ধাতু পাওয়া যায়। মূল ধাতুটার সঙ্গে আ প্রত্যয় যুক্ত করতে হবে, খুব সহজ। যেমন মানা, মান যুক্ত আ, দেখা, দেখ যুক্ত আ, নাম ধাতুর মতোই, কিন্তু ওটাতে নাম ধাতু ছিল, অর্থাৎ বিশেষ্য বিশেষণ অব্যয়ের সঙ্গে আ প্রত্যয় যুক্ত হচ্ছিল, আর এটা হচ্ছে মূল ধাতুটার সঙ্গে আ প্রত্যয় যুক্ত হবে। মূল ধাতু প্লাস হচ্ছে আ প্রত্যয় যুক্ত। ঠিক আছে, খুব সহজ। যেমন কথাটা কি ভালো শোনাচ্ছে, তাহলে শুন, মূল ধাতুটা আ প্রত্যয় যুক্ত হয়ে হলো শোনাচ্ছে, এটা তো বিভক্তি, তাই জন্য ওটা ক্রিয়াপদ হয়েছে। কথাটা কি ভালো শোনাচ্ছে। ও ম্যাম, ধাতুটার বানান কি হবে? তালিবস্যয় ওকার না তালিবস্যয় হস্যু? তালবস্যয় হস্য, শুন। আচ্ছা, ঠিক আছে, আর ধন্যাত্মকে তো জানোই, ধন্যাত্মক সবসময়, ধন্যাত্মক ক্রিয়া যেটা হবে, ধন্যাত্মক শব্দ থাকবে, তার সঙ্গে ক্রিয়া বিভক্তি যুক্ত হবে। যেমন মাছিগুলো ভন ভনাইছে, তাহলে মাছিগুলো, ভন ভনটা হচ্ছে
ধন্যাত্মক শব্দ আর ইচ্ছে আর বিভক্তিটা যুক্ত হয়েছে, সেই জন্য ঝন ঝন, ভন ভন, শন শন এই শব্দ জাতীয় থাকলে সেটা ধন্যাত্মক ক্রিয়া। ঠিক আছে, এটা তো ইজি। তাহলে এই অবধি পড়া দেওয়া রইল। সোমবার নেক্সট ক্লাস হবে, সোমবার এক্সাম নেব। কি কি থাকছে? পদ, যে কটা পদ পড়িয়েছি এই অবধি, আর থাকছে বীরবাহুর মৃত্যুতে রাবণ, আর হচ্ছে বাঙ্গালার ইতিহাস। বাঙ্গালার ইতিহাসটা একটু পরেই আমি দিয়ে দিচ্ছি, মানে একটা নোট দিয়েছি, দেখেছো আশা করি, আর একটা ওই অতিরিক্ত তথ্যটা দিচ্ছি। কারোর যদি কোনো কোয়েশ্চেন থাকে বলে। ম্যাম এই রেকর্ডিংটা দিয়ে দিবেন।